আমার 19 সালে আমার বিয়ে হয়, 20 সালটা ভালোভাবেই যায়, 21 সাল থেকে ওরা আমার সাথে একটু। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসকের পরিচালক প্রশাসন জনাব সৈয়দ রায়হান মহোদয় এবং তার টিম বাড়িতে মা এবং ছেলের কারোই উপস্থিতি ছিল না। অভিযুক্ত ব্যক্তি জহিরুল ইসলাম এবং তার মা স্থানীয় চেয়ারম্যানের সদয় হন। আমরা চেয়েছি নিরপেক্ষভাবে মেয়েটি এবং ছেলেটির সংসার টিকে থাকুক। স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বারের সাথে যোগাযোগ করলে তারা নিশ্চিত করেন যে সমস্যা সমাধানের পথে তারা আসবে। অপেক্ষায় বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসকের পরিচালক এবং তার টিম, সাথে রয়েছেন স্থানীয় প্রশাসন। স্থানীয় প্রশাসন ও চেয়ারম্যান মেম্বারের সমন্বয়ে ঘটনার সমাধানের চেষ্টায় বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র পরিচালক প্রশাসন। আমি মোহাম্মদ ইমরান হোসেন। টাকার গরমের কারণে মেয়েটির সংসার আর টিকল না। আসুন আমরা জেনে নেই, ডিভোর্স হওয়ার কারণটা কি একমাত্র ছেলে নাকি মেয়েরও দোষ আছে? স্থানীয় চেয়ারম্যান মেম্বার ও স্থানীয় প্রশাসন মিলে এই মেয়েটির সংসার কেন টিকল না, এই প্রশ্ন অনেকেরই জাগতে পারে। এর আগে মেয়েটির অভিযোগ আপনারা শুনলেন। আজকে সরাসরি ইনভেস্টিগেশনে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ও তার টিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসলে আজকে অবস্থান করছি, আমি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার অন্তর্ভুক্ত পেরিডা ইউনিয়ন পরিষদ নামক যে স্থানটিতে। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের মাননীয় আইজি মহোদয় এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় যে আজকে যে বিষয়টা আমরা এখানে এসেছি, আমাদের সংস্থায় রুমি আক্তার নামে একজন ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন। সেই জায়গা থেকে আমরা এখানে এসেছি বিষয়টি জানার জন্য এবং সামাজিকভাবে বিষয়টা যদি শেষ করা যায় সেই লক্ষ্যে আমরা একটু চেষ্টা করবো ন্যায়ের পক্ষে। তো আমি একটি কথা আসলে সবসময় বলি, যেটা আসলে না বললেই নয়, যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার। এই জন্য বলি আসলে আপনারা দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশের প্রায় 48 থেকে 50টি জেলায় আমি কাজ করেছি, প্রায় 120টি বড় বড় প্রবলেম সলভ করেছি। সবকিছুই সকল কৃতিত্বই বাংলাদেশ পুলিশের সার্বিক ন্যায়ের পক্ষে সহযোগিতায় প্রবলেমগুলো আমি সলভ করতে পেরেছি। আমার ডান পাশে আছেন পেরিডা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান হামিদ ভাই, উনিও এসেছেন একটি ন্যায়ের পক্ষে বিষয়টা সমাধানের জন্য। এই জন্য ওনাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে বিষয়টি আমরা আসলে ক্যামেরার যে বিষয়টি সেটা হচ্ছে স্বচ্ছতার জন্য আমরা ক্যামেরা প্রত্যেকটা জায়গায়, এবং আমরা যেসব জায়গায় আজকে অবগত আছে মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমরা আইজি মহোদয় যেসব জায়গায় আমরা অনুলিপি দিয়েছি, আমাদের এইখানে স্পষ্ট ইলেকট্রনিক্স মিডিয়ার কথাটা উল্লেখ করা আছে। আসলে ক্যামেরা হচ্ছে স্বচ্ছতার জন্য, আমরা যে কাজগুলো করছি সেগুলো সঠিক কিনা এটাকে আপনারা কেউই নেগেটিভলি নেবেন না। আমার কথাটা বুঝছেন? আপনারা কেউ এটাকে অন্যভাবে নেবেন, এটা স্বচ্ছতার জন্য, ভালোর জন্য, ভালো কাজের জন্য। তো বাদ বাকি আমরা এখন আলোচনা করব, আমরা বিষয়টা জানবো, তারপর আপনারা আপডেট পাবেন। আচ্ছা আন্টি, আপনি একটু যদি একটু এদিকে আসলে কথা বলতে সুবিধা হইতো আর কি। আচ্ছা রুমি, শুনেন, যেটা স্বচ্ছ, যেটা সত্য, হ্যাঁ, কারণ এত কষ্ট করে ঢাকা থেকে আমরা এসেছি, এই যে এখানে প্রশাসন এত ব্যস্ত সময় এসেছেন, মাননীয় চেয়ারম্যান মহোদয় এসেছেন, আসলে আমরা অল্পতে মেন জিনিসটুকু শুনবো, আমরা কথাকে অন্যভাবে প্রভাবিত করব না, মিথ্যার কোনো আশ্রয় নিব না। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে আপনি নিজেরও যদি কোনো ধরনের প্রবলেম আপনার থাকে সেটা আপনি নিজেই বলবেন যে জিনিসটা আমার ভুল ছিল, তাহলে আমাদের জন্য কাজ করতে সহজ হবে। জি বলেন, আপনার কি সমস্যা বলেন তো। আসসালামু আলাইকুম সবাইকে। স্যার, আমি ও গত 3 বছর আগে আসছে বাংলাদেশে। আসার পরে ওর সাথে আমার 19 সালে বিবাহ হয়। বিবাহের কিছুদিন পর ওরা আমারে অনেক রকমের, আমার শাশুড়ি, আমার নননেরা অনেক রকমের ভাবে অনেক আমার পাই ফার্নিচারের জন্য অনেক রকমের প্রেশার দেয়। প্রেশার দেওয়ার পরে আমি আমার বাপ মারে যখন বলি, তখন আমার বাপ মা আমারে পাই ফার্নিচার দেয়। দেওয়ানোর পরও আমার শাশুড়ি বলে আমরা গরিব, আমরা এই হেরগোরে উপযুক্ত সম্মান করতে পারি নাই, এই অনেক খারাপ গালিগালাজ করে আর কি, কথাবার্তার মধ্যে গালি দেয়। বলেন, হ্যাঁ, শর্ট করে নির্দিষ্ট করে বলেন।
তখন স্যার আমি ফার্নিচার আনছি, এগুলা হেরগো হয় নাই। আমার শাশুড়ি আমার দাবি করতেছে ফ্রিজ কেন আনি নাই, চেয়ার টেবিল আনি নাই, আমার এই চেয়ার টেবিলের জন্য প্রেশার সৃষ্টি করে আর কি। পরে এক প্রকারে ওর সাথে আমার একটু ঝগড়া হয়, যেটা সত্যি। ওর সাথে আমার কথা কাটাকাটি হয়, হওয়ার পরে ও দেশে আসছে। ও আমার সাথে দেখতাছি ভালো, ও কোনো রকমেই ওর কোনো খারাপই আমি দেখি নাই। ওর মা বোনেরা আমার যথেষ্ট পরিমাণ অনেক কিছুই করে। ওর যে প্ল্যান ছিল, ও বাংলাদেশে আসছে, আসার পরে দেখতেছি ও জায়গা কিনছে আমার শাশুড়ির থেকে, আমার শ্বশুরের থেকে, আমার খালা শাশুড়ির থেকে। আমার কাছে 8-9 ভরি স্বর্ণ ছিল, এগুলো আমার বিয়ের সময় দিছে। ওইগুলা ওই আমার কাছে চাইছে যে ও জমিন কিনতেছে, আমি ওরে গয়নাগাটি দেওয়ার জন্য। আমি ওরে গয়নাকাটি দিছি। দেওয়ার পরে ও শেষ পর্যায়ে আমার একটা ডিপিএস ছিল, 35,000 টাকা হয়েছে, আমি এটা জমা রাখছি। শেষ পর্যায়ে ও আমারে কইতাছে আমার বাবার থেকে আমি জায়গা নিমু, তুমি আমি যাইলে আবার তুমি ডিপিএস করিও, তুমি আমারে এই ডিপিএসটা ব্যাংকে টাকা দাও। আমারে সবাই নিষেধ করছে, তারপরেও আমি দিছি। আমার সংসার করতে হইলে আমার স্বামীর কথা আমি রাখতে হবেই। আমি আমার স্বামীর মর্যাদা ভালোবাসা পাওয়ার জন্য আমি যত কিছু করার দরকার, আমি আমার মার থেকেও আমি বা দেশে আসার পরে জায়গা জমিন কেনে একটু হাতাহাতি করে টাকা পয়সা, আমি আমার মার থেকেও 3 দাগে হেরে 90,000 টাকা আনি দিছি। তাহলে আমি হের জন্য এত কিছু করার পরে আমারে হঠাৎ ওরা সবাই খুরশেদ নানাগো বাড়িতে বসার পরে ওরা বলতেছে যে আমারে হেরা রাখবে না, আমারে একটা প্ল্যান করে বাপের বাড়িতে দিবে, তারপরে ওরা আমারে ডিভোর্স করে দিবে। তারপরে এটা আমি যে কোনো একটা মাধ্যমে আমি শুনছি, শোনার পরও আমার কোনো দরকার নাই। আমি মানুষের কথা শুনলে ফ্যামিলিতে বেজাল হবে, আমি মানুষের কথা কান দিই নাই। ও যাওয়ার 3 থেকে 4 দিন আগে ও আমারে বলতেছে আমারে বাপের বাড়িতে রাখবে। আমার বাপেরে খবর দিতাম আমারে 3 বছরের মধ্যে রাখবে, হের মার বাড়ি, হের বাপের দিন না বাড়ি, এটা এখানে থাকবে, আমি এখানে থাকতে পারবো না। এরপরে আমি বলছি, আমি এক প্রকারে হেরগোর সাথে আমার সাথে হেরগো কথা কাটাকাটি হয়। আমি বলছি যে অসম্ভব, আমার বিয়ে হয়েছে, আমি শ্বশুর বাড়িতে থাকবো, আমি কেন বাপের বাড়িতে যাব। ওরা আমার শাশুড়ি ঠাস করে উঠে বলতেছে যে অনেক চিৎকার করে, এটা হের বাপের বাড়িতে হে থাকবো, হে আমারে থাকতে দিব না, হের লাকসাম বাড়ি আছে, হে আমারে ওইখানে রাখলে রাখবো, নাহলে হে আমারে বাপের বাড়িতে উঠাইবো। তখন আমি কইছি যে আমার বিয়ে হয়েছে, আমি কেন বাপের বাড়িতে থাকবো, আমি শ্বশুর বাড়িতে থাকবো। হেরগোর সাথে আমার কথা কাটাকাটি হয়েছে। তখন আমি বলছি যে ঠিক আছে, আমি যদি বাপের বাড়িতে যাইতে হয়, আমি আমার ফার্নিচার যা আনছি আমি যাইতে নিয়ে যাবো, 3 বছর পরে আমি যখন আসবো তখন আবার নিয়ে আসবো। ও বলছে যে 3 বছর পরে আসি, ওই গড়টর দিবা, আমারে আনবে। হের মা খারাপ, হের বোন খারাপ, হেরা খারাপ, হেরগোর সাথে আমারে রাখবে না, আমারে ওইখানে সংসার খরচ দিব, ওইখানে বাসা খরচ লাগলে বাসা খরচ দিব, আমারে হাত খরচ দিব। এরপর আমি কইছি যে ঠিক আছে, আমি যদি যাইতে হয় আমি 6-7 জন সর্দারের মধ্যে আমি ওইখানে যাব। তারপরে ছিল খোরশেদ নানা ছিল, খায়ের মামা ছিল, আমার বড় জেডা ছিল, আমার আব্বার ছিল, মুক্তার মোহাম্মদ মামা ছিল, এগুলা অনেক 5-6 জন ছিল। ওর মধ্যে আমার কথা হয়েছে যে আমার 3 বছর পর্যন্ত বাপের বাড়িতে রাখবো, ওখানে খান খোরাকও দিব, আমার বাসা খরচও দিব। এরপরে তো আমি যাইতে চাই নাই, যাক এক প্রকারে অনেক মুখ কালাকালি হয়েছে। তখন আমার আব্বার তো মেয়ে, অবশ্যই হেরা চাপ প্রেশার করছে, আমারে ওইখানে রাখবো, হের মারে খরচ এখানে দিব, আমারে ওইখানে দিব, আমি যাইতাম। তো এখন ফ্যামিলি মুরব্বীদের কথা আমার শুনতে হবেই, আমি ওইখানে গেছি। যাওয়ার পরে আমি আমার শাশুড়ির ফোন দিয়ে, আম্মা আমি পৌঁছাইছি, টেনশন করিয়া না। হেরা কোনো প্রকারে আমার ফোন ধরে নাই। আমার ছোটো ননন এখানে থাকতো, তখন আমি ছোটো নননের ফোন দিছি, এরা আমার ফোন রিসিভ করে না। আমি আমার যারে ফোন দিছি, ওরা আমার ফোন রিসিভ করে না। তখন ও তো বিদেশে গেছে, 3 দিন হয়ে গেছে। ও আমার শুনেন, মানে আসলে হিস্টোরি তো এগুলো অনেক কিছুই আছে। এখন কথা হচ্ছে আপনার কাবিন কত টাকার? স্যার আমার কাবিন হয়েছে 8 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা উসুল। আচ্ছা, আপনি কি ফার্নিচার দিছিলেন এখানে বাবার বাড়ি থেকে? জি অবশ্যই। কি দিছিলেন? এখানে ওরে উপহারে দিছে, ওরে 4টা চেন দিছে, 7টা আংটি দিছে। এরপরে আমার এখানে খাট আছে, আলমারি, সুকেস, যাবতীয় মালামাল যত কিছু একটা সংসারে একটা মেয়েরে দেয় বাপের মারা, আমার এখানেও অত কিছু এখানে আছে। আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন? আমি এখানে স্যার, আমি আজকে 3 বছর বাপের বাড়িতে উঠাইয়া কোনো রকমের খোঁজ খবর নেয় নাই। এর মধ্যে আমি ওর জন্য অপেক্ষা করছি। আমি একটা বিচার হয়েছে বাঙ্গুরডা চেয়ারম্যানের মাধ্যমে, ওখানেও আমি যাইতে চাইছি, ওরা বলছে আমারে কোনো প্রকারে নিব না। তখন সব সাল্লিশের মাধ্যমে লোকেরা বলছে যে 1 মাসের ডেট হোক, 1 মাসে ওরাও বুঝক আমরাও বুঝক, পরবর্তীতে আরেকটা দরবার হবে। ওরা কোনো রকমে সাইফুল চেয়ারম্যান ও কোনো রকমে হেরগড়ে বসাইতে পারে নাই, ওরা সব কিছু ওভারটেক করছে। এরপরে ওরা বলতেছে আমারে ডিভোর্স করে দিছে হেরা।
আমি কোনো রকমে কোনো কাগজ কোনো নোটিশ কোনো কিছুই পাই নাই। এর মধ্যে এরপরও আমি ওর সাথে যোগাযোগ করার জন্য স্যার আমি যার ফোন হাতে পাইছি আমি এর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি নাম্বার সেভ। আচ্ছা বুঝছি, মানে এক কথায় আপনি কি চাচ্ছেন, কি আপনার চাওয়াটা কি বলেন? চাওয়া হয়েছে স্যার একটা মেয়ের সারা জীবনে বিয়ে শাদী একটা, আমি বিয়ে বইছি, আমি এত সুন্দর করে সংসার সাজাইছি, আমি সংসার করতে চাই, আমি সংসার করব, বাকিটা আপনাদের ঠিক উপরে আছে, আপনি নির্ভরশীল। এখানে অফ করেন। জহির ভাই আসেন, আমাদের কাছে আসেন। আসসালামু আলাইকুম ভাই, আপনি একটু বসলে ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ না কেমন দেখায় না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা জহির ভাই, আপনি তো সব মোটামুটি শুনতে পাইলেন তাই না? আচ্ছা দাঁড়ান, আপনি অন্য প্রসঙ্গে যাব না, আমরা শুনি। ঠিক আছে ভাই, আমি বলতেছি ফাঁকে আমরা কথা কেউ না বলি। জহির ভাই আপনি তো সব শুনতে পেলেন ইনশাআল্লাহ যে বিষয়টা, শুনতেছি। এখন বলেন তো বিষয়টা কি? এখন আমি তো বাড়িতে আসছি, এখন আমরা হঠাৎ করে আসছেন, ইউটিউবে দেখছি আমরা একটা চ্যানেল। আসলে আমি নাঙ্গলকোট থানা ওসি মাহাদয়, হ্যাঁ কুমিল্লা জেলার প্রশাসন, আবার আমার ইউনিয়ন চেয়ারম্যান, আপনি একজন গণ্যমান্য ব্যক্তি, মানবাধিকারের সংস্থা। আমি আমার ওয়াইফের সাথে সংসার করে আসছি যখন, দীর্ঘ অনেকদিন ভালো হয়েছিল আমার সাথে সংসার করতেছে, করার পরে মাঝখান দিয়ে আমার সাথে কথাবার্তার ব্যালেন্স এক টাইম খারাপ করতেছে, এক টাইম ভালো করতেছে। আমার মার সাথে অল টাইমে খারাপ। আমার মারে তুই তাই সে কোনো কথা বলে নাই, কোনো দিনও না, মা বলি তো সব দেয় নাই। প্রথম 2-4 মাস মায়ে ডেকছে, পরবর্তীতে আমার মার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে। তো আমি বলছি আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার মামা শ্বশুর ডাকছি যে আমরা আইয়েন। আমার বাইরেও অনেকবার বিচার করছি, আমার বাইরে ভাই আমার চাচা শ্বশুরের বাসায় গেছে, যাওয়ার পরে আমার বাইরে ভাই, আমার চাচা শ্বশুর, আমার শাশুড়ি, আমার শ্বশুর যায় নাই অবশ্য, আমার ওই মুক্তিয়ার মামাসহ ওখানে বসছে, ওখানে একটা শালির দরবার করছে যে আজকের পরে থেকে যদি এই মেয়ে কোনো খারাপ ব্যবহার করে আপনার এই মেয়েরে তারা দেবেন। পরে এরকম মাধ্যমে বা আমার বাইরে ভাইয়ের মাধ্যমে, চাচা শ্বশুরের মাধ্যমে আমরা আবার নিয়ে আসছি, আনার পরে চলতেছে ভালোই। থাকার পরে আমি হেরে রাখা সংসার করছি প্রায় 1 বছরের মতো। পর আমি বিদেশ চলে গেছি, বিদেশ থেকে আবার আসছি। না, বিদেশ থাকা অবস্থায় আমার কাছে ফোন করছে, ওদের আবার ঘর নাই। আমি যখন বিয়ে করি ওদের ঘর নাই, বাড়ি নাই, ওরা বাংলাটা বাসায় থাকে। আর আমি যখন আসছি শাশু শ্বশুরের বাসায় থাকতাম, তা আমি তার জানতাম না এগুলো। আমি কইছি আমি এরকম মেয়ে দেখে বিয়ে করছি, আমি এরকম ঘর দুয়ার বিয়ে করিনি। ভালো, এরকম ঘর দুয়ার দেখবি না, আমি মেয়ে দেখে বিয়ে করছি, মেয়ে দেখে আমি নিয়ে আসছি। পরে আমার ওয়াইফে আমার কাছে মাঝে মধ্যে বলে আমার আব্বার এই হয়েছে, এই হয়েছে, আমার আব্বার ঘর দুয়ার নাই, তুমি যদি ফারো একটু সহযোগিতা করো। তা আমি কিছু অসুবিধা নাই, করলাম, সমস্যা কি? হে আমার শ্বশুর, তুমি আমার ওয়াইফ, হে আমার বাপের মতো, তোমার বাপ কি আমার বাপ কি, আমি সহযোগিতা করি আমার শ্বশুরে, করলে সমস্যা কি? তখন আমি 2 লক্ষ টাকা আমার শ্বশুরের অ্যাকাউন্টে আমি পাঠাইছি। আমি বাড়িতে আসছি, আসার পরে আমি ওদের বাড়ি যাইতেছি, ওরা আমাদের বাড়িতে আসতেছে, আমরা মেহমান আপ্যায়ন করতেছি, সংসার ভালো হয়ে যাইতেছে। যাওয়ার পরে মাঝখান দিয়ে ও একটা খারাপ ব্যবহার করছে আমার সাথে। এটা আপনার ওই আমার কাছে রেকর্ডিংগুলো আছে, যদি অনুমতি দেন তাহলে আমি বাকি কথাগুলো আমি না আমি আচ্ছা শুনবো, আপনি বলেন। আমি যা আমি আপনার কাছে বলতেছি, আমার আর কোনো কথা নেই। আমার ওই কথার পরে আমি যখন আসছি, আসার পরে চলে যাই, যাওয়ার পরে আমি ওখান থেকে আসা ওরে ডিভোর্স দিছি। ওখান থেকে আমার মানে অনেক খারাপ ব্যবহার করছে। ওখান থেকে আমি ফোন করলে আমি ব্যস্ত আছি, তুমি কেন আমার ফোন দাও, কিনলে ফোন দিলে, আমি বহুত হ্যাঁ অন্য সাথে ছেলের সাথে তো পরকিয়া আছে। হ্যাঁ আছে। না না দাঁড়ান, একটা কথা যে বললেন, কি বললেন? পরকিয়া? হ্যাঁ, এর পরকিয়া আছে। আমি যখন ফোন করি হে আমার সাথে খারাপ ব্যবহার করে। হ্যাঁ আছে, গালিগালাজ করে। না না, গালিগালাজ আর পরকিয়া হচ্ছে ভিন্ন বিষয়। হ্যাঁ, এ ফরকিয়া নিয়ে, ফরকিয়ার জের ধরে হে আমার সাথে গালিগালাজ করতেছে। এ তোমার সাথে কোনো কথা নাই, তুমি কোনো টাকা পয়সা পাইবে না। তখন তো আমার মাথা আরো, আমি আমার শ্বশুরের অ্যাকাউন্টে 7 লক্ষ টাকা পাঠাইছি। আমি আমার শ্বশুরের অ্যাকাউন্টে টাকা 7 লক্ষ টাকা পাঠাইছি।
আমার এখানে সব কিছু প্রমাণ আছে, আপনারা আমার রেকর্ডিংটা শুনুন খালি বাস, আর আমার কোনো অবজেকশন নেই। আচ্ছা, এখন আমি একটা কথা বলি ভাই। হ্যাঁ, বল। শুনেন, মানে আপনারা এটা তো আপনাদের ইউনিয়ন পর্যায়ে বা দুই একবার বসছেন বা না, সমাধানের বসছি, একবার বসছি, একবার বসছেন। একবার বসছি। আমার শ্বশুর ওখানে মিথ্যা কথা বলে, আমার শ্বশুরে তখন তখন আমার আমি তখনও আমার ওয়াইফের তালাক দিই নাই। আচ্ছা, আমার কথাটা শুনেন, আমি যখন হ্যাঁ, বলুন। আমার কথাটা শুনেন, হ্যাঁ, যখন বসছে, বসার পরে আমি এখনো আমার ওয়াইফের আমি তালাক দিই নাই। তালাক দেন আমার শ্বশুর আমার টাকার বিষয় অস্বীকার করছে। আমার শাশুড়ি কয় কোনো প্রমাণ নাই, কোনো টাকা পয়সা পাইতো না। আমার ওয়াইফে বলছে কোনো টাকা পয়সা পাইতো না। আমার বাইরে ভাইও স্বীকার আছে যে আমি টাকা পাবো, আমার শাশুড়ির স্বীকার আছে, আমার শ্বশুরও স্বীকার আছে যে বাবা আপনি আমার কাছে টাকা পাইবেন, তবে আমি মরার আগ পর্যন্ত আমার তো আল্লাহ মৃত্যু না করক আপনি টাকা না দিয়া। এগুলো আমার কাছে ডিটেলস আছে, আমার বাইরেও ডিটেলস আছে। আমার শাশুড়ি আর আমার ওয়াইফে হেরা দুইজনে অস্বীকার করছে যে আমার কাছে কোনো হেরা টাকা পয়সা পাইতো না, সব টাকা পয়সা দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এখন কত টাকা, কত টাকা মোবাইল রেকর্ডিং মানে কত টাকা পাবেন? আমি 3.5 লক্ষ টাকা পাবো, জেনুয়াল টাকা। জেনুইন 3.5 লক্ষ 3.5 টাকা। লক্ষ সেটা যে দিয়েছেন কিভাবে দিয়েছেন? অ্যাকাউন্টে? হ্যাঁ, কার অ্যাকাউন্টে? আমার শাশুড়ি শ্বশুর। সেই ডিটেইলসটা আছে? হ্যাঁ আছে, আমি ওই ডিটেলস দিয়ে আমি কোর্টে একটা ওর জন্য মামলা করছি। মামলা করছেন, ভালো করছেন। হ্যাঁ, টোটাল 7 লক্ষ টাকা দিছি, টোটাল আমার কাছে সব টোটাল ডিটেলস 7 লক্ষ দিয়েছেন, হ্যাঁ, মানে পরে- 3.5 লক্ষ আসলো কিভাবে? বাকি টাকা ওনারা ব্যাক করছে? হ্যাঁ, আমার শ্বশুর স্বীকারিত আছে যে বাবা আপনার কিছু টাকা তো কিছু না আমি কিস্তি উঠাই দিয়েছি। আমার শ্বশুরে কিস্তি উঠাই, আমার শ্বশুরে কিস্তি উঠাইয়া বলে বাবা আমি তো আপনার কিছুদিন আগে কিস্তি উঠে টাকা দিছি। আচ্ছা দাঁড়ান, এখন এবার বাকি যে টাকা এবার পাইবা- ভাই শুনেন, আমি একটু শর্ট করে নিয়ে আসি। এগুলো আসলে সারা দিন 3 দিন 3 রাত বললো শেষ হয় না। আমি একটা কথা বলি, জহির ভাই, আন্টি এদিকে তাকান। আমার একটু কথা শুনেন। আন্টি শুনেন আমি কি বলি শুনেন। শুনবো তো আপনাদের বাবা, দেন না, এটা আর কাছে দেন। শুনবো এগুলো, আমি বুঝছি সে মিসবিহেভ করছে অবশ্যই, নাইলে হ্যাঁ 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 বলছেন। দেন না, আচ্ছা এটা শুনবো, হ্যাঁ আচ্ছা আমরা সাইড টক করবো না। আচ্ছা উনি কি বলে শুনেন, আর একটা কথা বলেন না। এরা কথা বলছে। উনি কি বলে, এই একটু অফ করেন, আপনি অফ করেন। ইয়া এটাই আমি আসতেছি। হ্যাঁ, না 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 আমি এটাতে আসতেছি। হ্যাঁ আমরা দেখছি না, শুনছি না। জানি না দেখছেন কিনা, হ্যাঁ দেখছি, সবাই দেখছি। এটা শুনুন আপনি একটু। আপনি আসছেন, আপনি আমার রেকর্ডিংটা শুনলে আমি আপনার কথা জি আমি শুনবো, অবশ্যই শুনবো। আমি শোনার আগে একটা কথা বলি প্লিজ, আমি অল্প সময়ে শেষ করে দিব। আমাকে আপনারা প্রতিপক্ষ ভাববেন না। অবশ্যই আমি আসছি না, এর জন্য, প্রথম আমি এই কষ্ট করে আসছি। যদি একটা প্রথম অধ্যায় তো আপনাকে আমরা প্রতিপক্ষ ভাবতেছি, এখনো পর্যন্ত ভাবতেছি না ভাইবেন যার না। কারণে এখন আসছেন, এখন ডিটেলস আমারটাও শুনেন, ওটা তো শুনছেন, এক পক্ষে শুনছেন, বাকি পক্ষে আমারটা শুনেন, পরে এখান থেকে ডিটেলস বাইর করেন। আপনি তো স্যারের ভিডিও ফলো করেন, অবশ্য সেক্ষেত্রে যে ভিডিওগুলো দেখেছেন এগুলি কি আপনার কাছে ভালো লাগছে? আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে। সে কি ন্যায় কথা বলে? হ্যাঁ, ন্যায় কথাই বলে। তাহলে আমরা কারো পক্ষে আসছি এটা তো আপনি বলতে পারেন না। না না, আমি ওটা বলি না, আমি বলছি এক পক্ষে কথা শুনে আচ্ছা ঠিক আছে, আসছেন। এটাকে উল্টো করলাম। আমরা আমরা আমি আমরা ইউটিউবে ল্যান্ড যাইনি। চেঞ্জ হয়ে যাচ্ছে। দাঁড়ান আমি শেষ করে নিয়ে আসি। হয়তো একসাথে আসছেন বিদায় কথাটা বলতে। আচ্ছা আমি শেষ করে দিই। সেটা হচ্ছে আমাদের সবার পক্ষ থেকে এই যে আমাদের সংস্থার চেয়ারম্যান, আমাদের সংস্থা এবং রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাগুলোতে যে আমরা অবগত করেছি, এখানে আমরা আসলাম, আমরা সবার পক্ষ থেকে আমি আপনার কাছে এই বিষয়টা যদি বিনীতভাবে অনুরোধ করি, অথবা ওই মেয়েটার যে ব্যবহারগুলো, এটার জন্য যদি আমি ক্ষমা প্রার্থী হই, কোনো একটা সুযোগ আছে কিনা সংসারটা টিকানোর মতো? না না, এখন আমি এই কথাটা আপনি বললেন কেন? আমি বলতেছি, আপনারা কেউ কথা কইনি। আপনি কথা বলেন কেন? আমি- আমি ছেলের সাথে কথা বলবো না, আমি মার সাথে কথা বলবো। হ্যাঁ আপনি আমার সাথে কথা বলুন। আমরা কথা বলে কি বুঝাইতে চাইছেন? আমরা কি বুঝেন কিছু? কোনো কথা বলতে না। আপনি এখানে আসুন কেন? আসুন কথা বলেন কেন? বুঝলেন? কথা হচ্ছে। শোনেন আমি একটা কথা বলি, মানে আমরা ওই জায়গা থেকে আসি, মানবিক জায়গা থেকে শুনেন, আমরা মানুষ মাত্রই ভুল করব, আমরা মরণশীল, কে আগে যাবে কে পরে যাবে আমরা জানি না, হ্যাঁ, কিন্তু আমরা যদি কিছু ভালো কাজ করে যেতে পারি সেটাই মানুষ দেখবে। আমার মনে হয় আমি যে কথাটা বলছি আপনাকে অন্যায় বলছি না, আমি কিন্তু আপনাকে জোর করে কিছু বলার না, না, রাইট আমার এটা নাই, আপনার অধিকারও নাই। অধিকারও নাই। আমি আপনার কাছে সবার জাস্ট পক্ষ আপনি থেকে রিকোয়েস্ট করতে পারেন আমার কাছে যে ভাই সামনের ভবিষ্যৎ জি আমি কি বলি শুনেন আপনি, আমি সবার পক্ষ থেকে
কোনো একটা সুযোগ দেওয়া যায় কিনা, কারণ আমার মনে হয় এর আগে তো ইতিপূর্বে এই ধরনের আমাদের মতো কেউ হয়তো এইভাবে আসে নাই এই ধরনের সংস্থা থেকে, বা এত ধরনের এই রাষ্ট্রের সর্বোচ্চ বিষয় ভালো ভালো জায়গাগুলো তো অবগত করে নাই। আমাদের সবার পক্ষ থেকে কোনো একটা সুযোগ আছে কিনা আমি এক কথায় জানতে চাই। হ্যাঁ, মেয়েটা তো আপনার ভালো বলে, ও আমাদের কাছে মানে সবার পক্ষ থেকে আপনি তো কোথাও না কোথাও বিয়ে করবেন, অবশ্যই। হ্যাঁ, আরেকটা মেয়ে আসবে, আমার কাছে যতটুকু দেখতে মনে হলো মেয়েটাকে খারাপ মনে হলো না, হ্যাঁ, অথবা আমি জানি না, ভালোই মনে হলো। এখন সব ভুল ত্রুটি ক্ষমা করে, হ্যাঁ, আমার সবার পক্ষ থেকে আমি আপনার কাছে চাচ্ছি কোনো একটা সুযোগ আছে কিনা আমাকে দেওয়ার মতো। আমি যদি আমিও একটা লাইব্রেরিটি দায়বদ্ধতা নেই কোনো ধরনের। আমি আমার চেয়ারম্যান বা আপনার সম্মুখে কথা বলতেছি যে ও আমার কাছে অলরেডি আমার শাশুড়ি বলছে যে বাবা আমার মেয়ে এটা আমার না চাচা শ্বশুর মেয়ের চাচা, আমার শাশুড়ি বলছে আপনি কথাটা শুনেন, আমার শাশুড়ি বলছে এখানে খালি কথা বলছিলাম, বাবা আমার মেয়েটা যেভাবে পারো আমার মেয়েটা তুমি দিয়ে দাও, তোমার ফাতে তুমি থাকো, আমার ফাতে আমি থাকি, কথাটা শুনে। এরপর আমি কি আমার শাশুড়ি কথা এটা কি বললো আমারে, আমি 8 লক্ষ টাকা কাবিন্দি বিয়ে করলাম, আমার শাশুড়ি আজকে বলতেছে আমার মেয়েরা আমার দিয়ে দাও, তোমার ফাতে তুমি চলে দাও। লগে লগে আমার শাশুড়ি ফোন করলাম, কাকা এমনি এমনি আপনার ভাবি যে আমার এই প্রশ্নটা করলো, এটা কি হলো, কয় হে মনে পাগল হয়ে গেছে। আমি কি আপনার একটা ফোন দেন, আমার শাশুড়ি একটা ফোন দেন। আমার শাশুড়ি আজকে আসে নাই এই সমাজে, কিন্তু আসে নাই। শাশুড়ি বলার পরে আমার ও শাশুড়ি বলছে যে আপনি যে আমার এই ব্যাপারটা করলেন এটা কইল নি। পরে হেরা ফোন করে আমার কাছে ক্ষমা প্রার্থী, বাবা আমার বাইর বউ ক্ষমা করছে। এগুলো তো নিয়ে আসছে আমি, সব শোনেন, ভুল ত্রুটি ক্ষমা করার কোনো সুযোগ আছে কিনা, মানে একটা আমার কাছে আমার শাশুড়ি তালাক খুঁজছে। দ্বিতীয়বারে আমার ওয়াইফে আমার এই রেকর্ডিংয়ের মধ্যে না হলো 15 বার তুই আমার যেভাবে ফারস এরকম সমাজে বসে কিভাবে ফারস তুই আমার তালাক দিয়ে দিস। এখানে এই সমাজে আমি সবার কাছে আজকে ফার্টি এখানে যে তালাক খুঁজছে আপনারা এটা সম্পত্তি করে দিই এই রেকর্ডিংয়ের মাধ্যমে। তুই মনে হয় কথাটা বোঝাস না, আমি মনে হয় আসলে বুঝাইতে পারি না।